ধর্মকে পলিটিক্যালি ব্যবহার করার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে। একাধিক দল আছে যারা ধর্মকে রাজনৈতিক কারণে ব্যবহার করে। ধর্মকে যুগে যুগে এবং দেশে দেশে সবাই ব্যবহার করে থাকেন। আমরা পার্শ্ববর্তী ইন্ডিয়াতে দেখছি মোদী সরকার হিন্দু ধর্মকে ব্যবহার করছেন। আমার ভয় হচ্ছে এই যে যদি আমরা আমাদের গার্ডটা তুলে নিই তাহলে কিন্তু বাংলাদেশের প্রকৃতই এই ধর্মের রাজনৈতিক ব্যবহার খুব প্রকট হয়ে উঠবে। ঢাকা ইউনিভার্সিটির একটি মেয়েকে এক সাধারণ কর্মচারী তার পোশাক নিয়ে খারাপ মন্তব্য করছে, এগুলির সিমটম। ভারত আমাদেরকেও মাঝে মাঝে এই যে মৌলবাদের কথা বলে এইভাবে করে আমাদেরকে বিশ্ব দরবারে আমাদেরকে খাটো করার চেষ্টা করে, হুইচ ইজ নট ইভেন প্রতিবেশী সুলভ। এটা আচরণের মধ্যে পড়ে না, কারণ বাংলাদেশে আসলে মৌলবাদী জন্ম হওয়ার তেমন সুযোগ বা উর্বর ভূমি বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। নিউ ইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন ছাপানো হয়েছে, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে মৌলবাদী মাথাচাড়া দিয়ে উঠতে পারে এবং এটি একটি ভয়ানক ব্যাপার হয়ে দাঁড়াবে এই যে নতুন যে উপদেষ্টা সরকার আছে তাদের মাধ্যমে। আমি প্যারাফ্রাইজ করছি, আপনি প্রকৃত ঘটনাটা আমাদেরকে বলতে পারেন আসলে কি তাই, এবং আসলে বাংলাদেশ কি করতে পারে এই ধরনের পৃথিবীর ফ্রন্ট লাইন নিউজ পেপারে যখন এরকম আর্টিকেল ছাপানো হয়ে থাকে। আমি ভাই, বাংলাদেশকে নিয়ে এই ভয়, উদ্বেগ, আশঙ্কা অনেক দিন থেকে কিন্তু পশ্চিমা মাধ্যমে বলা হচ্ছে। জি, প্রায় বছর আগে মনে আছে আমার, টাইম ম্যাগাজিন কভার স্টোরি করেছিল, জি, ইজ বাংলাদেশ দ্য নেক্সট আফগানিস্তান। 22 বছর আগে। বিশাল, আগামীকালই বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে। 22 বছর পরেও কিন্তু বাংলাদেশ মৌলবাদী হয়নি, যদিও যেটা জোর দেওয়া বলা দরকার তা হচ্ছে যে টেন্ডেন্সিজ রিমেইন। বাংলাদেশে মৌলবাদ যে কারণে ছড়ায় তার কিছু কিছু মৌলিক কারণ রয়ে গেছে। প্রধান কারণ, বাংলাদেশ ট্রেডিশনালি ধর্মভিত্তিক, ধর্মভীরু একটা জাতি, এবং ধর্মকে পলিটিক্যালি ব্যবহার করার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে। একাধিক দল আছে যারা ধর্মকে রাজনৈতিক কারণে ব্যবহার করে, মূলত ক্ষমতা গ্রহণের জন্যই। এটা একটা। 2 নম্বর, গত 15 বছরে, আওয়ামী লীগের 15 বছরে দেখেছি আমরা মাদ্রাসা শিক্ষার ব্যাপক প্রসার। মাদ্রাসা শিক্ষার ব্যাপক, বেসিক্যালি কার খরচে, কার বদলে? পাবলিক স্কুলিং এর বদলে। এই আমরা একটু বললাম আফগানিস্তানে কি হয়েছে? মূলত আফগানিস্তানে এই তালিবান হচ্ছে ছাত্র, মাদ্রাসার ছাত্র, যারা পাকিস্তানের উদ্বাস্তু শিবিরে বড় হচ্ছিল। সেইখানে মৌলবাদী ব্যবস্থাধীনে যার এই নতুন জেনারেশন গড়ে ওঠে, তারাই আলটিমেটলি কিন্তু তালিবান হয়ে ওঠে। অতি কট্টর দক্ষিণপন্থী রক্ষণশীল একটি গ্রুপ, এবং অনেক ক্ষেত্রে এই গ্রুপের পেছনে কাজ করে বিদেশি মানি, সৌদি মানি, মধ্যপ্রাচ্যের পয়সা, কাতারি পয়সা। কিন্তু মূল লক্ষ্য কিন্তু পলিটিক্যাল, মাত্রাতে ব্যাপারটা রাজনৈতিক। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, ধর্মাচারের কোনো সম্পর্ক নেই। আমার ভয় হচ্ছে এই যে যদি আমরা আমাদের গার্ডটা তুলে নিই তাহলে কিন্তু বাংলাদেশের প্রকৃতই এই ধর্মের রাজনৈতিক ব্যবহার খুব প্রকট হয়ে উঠবে। আমি ছোট্ট আজকের পত্রিকা খবর এসছে, শেরপুরে বোধ করি নাটক হবে। পাড়ার মৌলবী সাহেব এসে 10-15 জন লোক এনে নাটক বন্ধ করে। এর আগে আমরা দেখেছি যে বগুড়ায় মেয়েরা ফুটবল খেলবে, সকার খেলবে, না খেলতে পারবে না, খেলা বন্ধ করে দেওয়া হলো। ঢাকা ইউনিভার্সিটির একটি মেয়েকে এক সাধারণ কর্মচারী তার পোশাক নিয়ে খারাপ মন্তব্য করছে, এগুলির সিমটম। আমি বলি না যে এর ফলে বাংলাদেশ নাটকীয় ভাবে মৌলবাদী হয়ে গেল, এগুলো সিমটম। তো এটাকে আমরা রিভার্স করবো কি করে? থ্রু রেজিস্ট্যান্স। আমি বলি যে বাংলাদেশ কোনোভাবে মৌলবাদী হবে না, তার মূল কারণ নারী জাগরণ। বাংলাদেশের শ্রমিকদের 47% হচ্ছে নারী। আপনার ঢাকা শহরে যে কোনো সকালে আপনি ঘুরতে উঠবেন, হাজার হাজার মেয়ে কাজে যাচ্ছে। এই মেয়েরা কিন্তু ঘরে ফিরে যাচ্ছে না। চাইলেও কিন্তু এই মেয়েদেরকে আপনি ঘরে ঢুকে রাখতে পারবেন না। বেরিয়ে এসছে তারা মুক্তির স্বাদ পেয়েছে, তারা লেখাপড়া করার সুযোগ পেয়েছে। এদেরকে ইউ কান পুট দেম ব্যাক, জিনিটা আর ঢোকানো যাবে না বোতলে। এবং এরাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের প্রধান শক্তি। আমরা কি দেখলাম এই বিপ্লবের সময়, জুলাই আগস্ট বিপ্লবের সময় কি দেখলাম আমরা? ছেলেদের পাশে সমান তালে মেয়েরা লড়াই করেছে।
দুদিন আগে ওয়াশিংটনে মার্কিন সরকার পররাষ্ট্র বিভাগ বাংলাদেশের মেয়েদেরকে সম্মান জানিয়েছে বিশেষভাবে। কেন? তাদের সম্মিলিত সাহসী ভূমিকার জন্য। বলে আমি খুব আশাবাদী যে বাংলাদেশে মৌলবাদ আসন গেড়ে বসবে না, তবে ভয় আছে। ভয়টাকে মাথায় রেখে আমাদের রেজিস্ট করতে হবে। যেমন একটু বললাম ফুটবল খেলা, বগুড়া ফুটবল খেলা হয়নি, যখন প্রতিবাদ করা হলো তখন সেই মৌলবীরাই বললো ভাই সরি 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 আসো খেলো। তারপরে এটা কি? ইউ হ্যাভ টু রেইজ ইউর ভয়েস, আপনাকে আপনার কণ্ঠ উঁচু করতে হবে। ধর্মকে যুগে যুগে এবং দেশে দেশে সবাই ব্যবহার করে থাকেন। আমরা পার্শ্ববর্তী ইন্ডিয়াতে দেখছি মোদী সরকার হিন্দু ধর্মকে ব্যবহার করছেন। আমরা পাকিস্তান ইজ ভেরি গুড এক্সাম্পল। পাকিস্তান, আমরা ইসরায়েলকে দেখছি ইহুদি ধর্মকে ব্যবহার করছেন। এবং এই দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, শুধু ওখানে না এখানেও। এবং অ্যান্টাই সেমিট বলে যে অপপ্রচার সেটি একেবারে অপব্যাখ্যা। তারপর খ্রিশ্চান বেল্ট যেটিকে আমরা বলি, তারা একেবারেই রিপাবলিকানদেরকে চোখ বন্ধ করে ভোট দেন, সে যেই হোক। সে যদি স্বয়ং ডেভিল এসে দাঁড়ায় বলে যে আমি রিপাবলিকান, তাকেই ভোট দিবেন, বিকজ তারা এভাঞ্জেলিক্যাল যে খ্রিস্টান আছেন তারা সেটাই বিশ্বাস করেন। এবং এটিকে রিপাবলিকান যারা আছেন বা খ্রিশ্চান জায়নিস্ট যারা আছেন তারা খুব ভালোভাবে ব্যবহার করে থাকেন। আমার হাতে সময় কম, আমি দুজনকে একটি একটি করে প্রশ্ন করবো। আমি আশা করবো আপনারা সংক্ষিপ্ত রাখবেন। আব্দুর রশিদ, অ্যাডভোকেট আব্দুর রশিদ, মোদি ইউনুসের মিটিং হয়েছে, আপনার প্রত্যাশা এবং মন্তব্য। ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আমরা এই যে মিটিংটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং মোদি এবং ডক্টর ইউনুসের একটা সাক্ষাৎ খুবই আমরা সবাই ফিল করছিলাম, কারণ দুই দেশের মধ্যে একটা টানাপোড়েনগত সম্পর্ক ভালো সিগনিফিকেন্ট টাইম ধরেই চলে আসছে, বিশেষ করে জুলাই আগস্টের বিপ্লবের পর। তো এর মধ্যে কিছু ভুল বোঝাবুঝিও তৈরি হয়েছে। এই ভুল বোঝাবুঝিগুলো দূর করতে গেলে আসলে আমাদেরকে বসতে হবে, আলোচনা করতে হবে, আলোচনা টেবিল থেকে এর সমাধান বের করতে হবে। ভারত একটা বিশাল প্রতিবেশী, আমাদের প্রায় 3 দিক ধরে ঘেরে আছে। আমরা যেমন ভারতকে অ্যাভয়েড করতে পারবো না, সেটা একটা বাস্তবতা। এট দ্য সেম টাইম 18 কোটি মানুষের দেশ বাংলাদেশকেও ভারত অ্যাভয়েড করতে পারবে না। ভারতের বাংলাদেশ দরকার, বাংলাদেশের ভারতের দরকার। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এগেইন যেমন আপনারা বললেন যে পলিটিক্যাল পার্টিজ এন্ড পলিটিক্যাল যে লিডার্সরা আছে তারাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, যারা ধর্মকে ইউজ করে। কারণ ধর্ম আসলে কখনোই খারাপ জিনিস না, এবং ধর্ম আসলে ভালো না খারাপ ডিপেন্ড করে যে কোন ভালো মানুষটা বা কোন খারাপ মানুষটা ধর্মের মধ্যে ঢুকে আছে, তার উপরে ডিপেন্ড করে। তো ভারতের এখন সাম্প্রদায়িক হিন্দুত্ববাদের মধ্যে ঢুকে আছে মোদী সাহেব। এই মোদী সাহেব ভারতের মধ্যে একটা সাম্প্রদায়িকতা যেটা শুরু করে দিয়েছেন। যাক, এনিওয়েজ, এখন কথা হচ্ছে যে এই মিটিংটার মধ্যে আমরা খুবই 40 মিনিটে একটা আলোচনা দেখেছি ইন বিটুইন মোদি অ্যান্ড ডক্টর ইউনুস, এবং সেখানে প্রাণবন্ত কথাবার্তা হয়েছে। ভারত বলেছে যে আমরা যেন কোনো রেটরিক না তৈরি করি ভারতকে নিয়ে, যেমন ডক্টর ইউনুস 7 সিস্টার নিয়ে একটা কথা বলতে গেছে, হুইচ ইজ ভেরি রিয়ালিটি। বাংলাদেশের কথা বলতেই হবে, কারণ 7 সিস্টার দে ডু ওয়ান্ট টু ডু বিজনেস উইথ আস, দে ওয়ান্ট টু বিল্ড কোঅপারেশন উইথ আস, দে ওয়ান্ট টু বিল্ড ফ্রেন্ডশিপ উইথ আস। বাংলাদেশের সমুদ্র বন্দর তারা ব্যবহার করতে চায় তাদের ইকোনমিক্যাল গ্রোথের জন্য, যেটা ভারতের দরকার। অ্যাট দ্য সেম টাইম এইসব সুযোগ সুবিধা আমরা যদি তাদেরকে দেই, যেমন আমরা এর আগে ট্রানজিট দিয়েছি, অন্যান্য সুযোগ সুবিধা দিয়েছে, তো বাংলাদেশও বেনিফিটেড হবে, ভারতের বেনিফিটেড হবে। দিস ইজ দ্য গ্লোবাল রিয়ালিটি দ্যাট ইন্ডিয়া নিড টু আন্ডারস্ট্যান্ড, রাইট? এখন ভারত আমাদেরকেও মাঝে মাঝে এই যে মৌলবাদের কথা বলে এইভাবে করে আমাদেরকে বিশ্ব দরবারে আমাদেরকে খাটো করার চেষ্টা করে, হুইচ ইজ নট ইভেন প্রতিবেশী সুলভ। এটা আচরণের মধ্যে পড়ে না, কারণ বাংলাদেশে আসলে মৌলবাদী জন্ম হওয়ার তেমন সুযোগ বা উর্বর ভূমি বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। কারণ আমাদের যে ইতিহাস, সংস্কৃতি, নারীর শাসন এবং আমাদের শিক্ষা ব্যবস্থা, কিছু এদিক সেদিক, যেমন ডক্টর সাহেব যেটা বলেন, হাসান ফেরদৌস সাহেব, যে এদিক সেদিক কিছু ইস্যু আপনি দেখবেন, কিন্তু এর মানে এই না যে বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে। এখন কথা হচ্ছে ভারতের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক আরো বেশি উন্নত করতে হবে, এবং আমরা চাই যে এই মিটিং এর মধ্যে দিয়ে দুইজনে তারা ভুলগুলো ধরতে পেরেছে, এবং সামনের দিনগুলো অবশ্যই আমাদের ভালো যাবে। এবং বিশেষ করে ডক্টর ইউনূস যে বিষয়টা জোর দিয়ে বলেছেন, একটি বিষয় যে হাসিনাকে ফেরত দেওয়া। হাসিনা সরকারকালীন থাকাকালীন সময় কিন্তু তিনি ভারতের কাছ থেকে তার পিতার খুনিদেরকে কিন্তু তিনি নিয়ে এসেছিলেন, এবং আমরা চাই যে বাংলাদেশে যদি বিচার ব্যবস্থা যদি সত্যিকার অর্থে থেকে থাকে, তাহলে এই বিচারের আওতাধীনে কোনো যদি কনভিক্টেড ব্যক্তি বা কোনো যদি অ্যাকিউজড ব্যক্তি যদি দেশের বাইরে থাকে, তাহলে অবশ্যই আমাদের অধিকার আছে তাকে চাওয়ার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।